মধ্যপ্রাচ্যের ইরান আজ পুরোপুরি ধ্বংসের পথে। আর অপরদিকে ইরান, ইসরায়েল, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছে। দুপক্ষের এই সাংঘাতিক লড়াইয়ের মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের নিরাপত্তা বাহিনীর কয়েকটি কর্মকর্তা মারা যায়। আর আমেরিকা মধ্যপ্রাচ্যের মধ্যে থাকা সকল আমেরিকান দূতাবাস থেকে নিজেদের কর্মীদেরকে সরিয়ে নেয়। আর অপরদিকে ইসরায়েল ইরানের আক্রমণের ভয়ে পুরোপুরিভাবে ইসরায়েলের মধ্যে আকাশসীমা বন্ধ করে দেয়। আর এদিকে ইরান হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, যার কারণে কিনা মধ্যপ্রাচ্য পুরোপুরিভাবে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের মধ্যে আক্রমণ করার মূল কারণেই বাকি। আর ইরান কি পারবে এমন অবস্থায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে? আর কোন দেশেই বা ইরানের পাশে আছে, যার কারণে কিনা ইরান একাই পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে? আর সত্যি কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, নাকি এর পেছনেও বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর 1979 সালে কি বা হয়েছিল ইরানের মধ্যে, যার কারণে কিনা আমেরিকা এবং ইসরায়েল তখন থেকেই ইরানের নিয়ন্ত্রণ চায়? আর কিভাবেই বা ইরানের মধ্যে রাজতন্ত্র ধ্বংস হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? আর খামেনির মৃত্যু যদি হয়েই থাকে এরপর, তাহলে কার নিয়ন্ত্রণে যাচ্ছে ইরানের রাজতন্ত্র? আর এই ভিডিও লাস্টে ইরান নিয়ে এমন একটি সত্য প্রকাশ করা হবে যা শুনে আপনার গায়ের লোম পুরোপুরি দাঁড়িয়ে যাবে। সময়টা শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে। ঠিক সে সময় ইরানের নির্জন মরুভূমির মধ্যে এক কালো সোনার খোঁজ মেলে। আর সেই কালো সোনা তখনকার সময় পৃথিবীর ভৌগোলিক রাজনীতি একদম পরিবর্তন করে দেয়। আর সে সময় আজকের ইরানের নাম ছিল পারস্য সাম্রাজ্য। আর পারস্য সাম্রাজ্যের দুর্বল শাসনতন্ত্র আর বৈদেশিক ঋণ আর অত্যাধুনিক প্রযুক্তি না থাকার সরলতার সুযোগ নেয় পশ্চিমা দেশগুলি। আর তেলের নিয়ন্ত্রণ চলে যায় পশ্চিমা দেশের কোম্পানিগুলোর কাছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের তেলের চাহিদা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এই কালো তেল বদলাতে পারেনি ইরানের সাধারণ মানুষের ভবিষ্যৎ। কেননা ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা কালো তেল যখন মাটির উপরে চলে আসে, তখন তা ব্যবহৃত হয় পশ্চিমা দেশগুলি এবং বিদেশি কোম্পানিগুলোর স্বার্থে। আর সেই তেল বিক্রি করা 90% টাকা চলে যায় আমেরিকা, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলির কাছে। আর 10% টাকা চলে আসে তখনকার আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা শক্তির কাঠপুতুলের মতন ব্যবহৃত ইরানের শাসন ব্যবস্থাপনার রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির কাছে। কিন্তু সেই 10% টাকা ব্যবহার করা উচিত ছিল ইরানের সাধারণ মানুষের ভবিষ্যৎ উন্নয়নের জন্য। কিন্তু রেজা শাহ সেই টাকা ব্যবহার করত বিলাসিতা আর বিদেশ ভ্রমণে। রেজা শাহ ছিলেন তখনকার ইরানের প্রধানমন্ত্রী। আর ইরানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তখনকার সময় তার নিয়ন্ত্রণ ছিল দেশের সেনাবাহিনী, অর্থনীতি ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্তের সঙ্গে ছিল পশ্চিমা শক্তি। আর গণতন্ত্র ছিল শুধুমাত্র তখনকার সময় কাগজে পাতার একটি অংশ। কিন্তু বাস্তবে ইরানের মধ্যে ছিল না কোনো স্বাধীনতা। ভোট থাকলেও তা নিয়ন্ত্রণ করত রেজা শাহ, আর পার্লামেন্ট থাকলেও তা ছিল শক্তিহীন। মানে সে সময় দেশের সাধারণ জনগণ বাংলাদেশ কিংবা অন্যান্য গণতন্ত্র দেশের মতন দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তিদেরকে নির্বাচন করতে পারত না। শুধুমাত্র স্থানীয় প্রতিনিধি নির্বাচন, এমনকি পার্লামেন্টের কিছু শূন্য আসন নির্বাচন করতে পারত। কিন্তু সাধারণ জনগণ রেজা শাহকে ক্ষমতা থেকে পরিবর্তন করতে পারত না। আর দেশের প্রধানমন্ত্রীর নির্বাচন হতো সংসদের ভোটে। কিন্তু সেই আইনও কাগজে কলমের পাতায় শুধুমাত্র লেখা ছিল। তা বাদে প্রধানমন্ত্রীর পদ থেকে শুরু করে দেশের সব থেকে ক্ষমতাধর পদগুলো ছিল রেজা শাহর নিয়ন্ত্রণে। এরপর 1951 সালে 70 বছর বয়সী মোসাদেক দাঁড়িয়ে যান পৃথিবীর সব থেকে শক্তিশালী তেল সাম্রাজ্যের বিরুদ্ধে। আর তিনি ইরান দেশের সাধারণ মানুষের সামনে এসে বলেন, দেশের মাটি, দেশের তেল, এমনকি দেশের সকল সম্পদের নিয়ন্ত্রণ থাকবে সাধারণ মানুষের হাতে। কারণ দেশের সম্পদ যদি দেশের মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কখনোই দেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। এরপর পার্লামেন্টের নির্বাচনে বিপুল ভোটে মোসাদেক জয়লাভ করেন আর হয়ে যান ইরানের প্রধানমন্ত্রী। কিন্তু এখানেও একটা বোঝার বিষয় হচ্ছে, তিনি পার্লামেন্টের নির্বাচনে ইরানের প্রধানমন্ত্রী হলেও ইরানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু তিনি নন। কেননা রেজা শাহ ছিলেন ইরানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, মানে এক কথায় রাষ্ট্রপ্রধান। দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, দেশের সকল সম্পদের নিয়ন্ত্রণ, এমনকি তিনি চাইলেই দেশের প্রধানমন্ত্রীকেও পরিবর্তন করতে পারতেন। মানে সেই সময়টাতে ছিল নামমাত্র গণতন্ত্র, নামমাত্র সংসদ, নামমাত্র প্রধানমন্ত্রী, কিন্তু বাস্তবে সব সিদ্ধান্ত নিতেন রেজা শাহ নিজেই। যার কারণে ইরানের মধ্যে মোসাদেকের ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইরানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন। আর দেশের সকল সম্পদ, তেল থেকে শুরু করে যা
যা কিছু আছে সবকিছুই রাষ্ট্রীয়করণ করেন আর নিজের হাতে প্রশাসনিক ক্ষমতা নেন। আর তেল জাতীয়করণের মাধ্যমে ইরানের মধ্যে পশ্চিমা দেশগুলি এবং পশ্চিমাদের সাথে ব্যবহৃত রেজা শাহর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক সেই সময় পশ্চিমা দেশগুলি ভেবেছিল মোসাদেকের ক্ষমতা এভাবে যদি ইরানের মধ্যে চলতে থাকে তাহলে ইরানের তেল এমনকি ইরানের সকল সম্পদের উপর আধিপত্য কখনই চালাতে পারবে না পশ্চিমা দেশগুলি। আর এভাবেই মোসাদেকের নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্তই ইরানের মধ্যে পশ্চিমা শক্তির ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল। আর সে সময় পশ্চিমা দেশগুলি প্রকাশ্যে কিছু না বললেও পর্দার আড়ালে শুরু করে দেয় এক নীরব যুদ্ধ। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ আর ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 একসাথে গোপন একটি পরিকল্পনা তৈরি করে। তাদের লক্ষ্য ছিল একটাই, মোসাদেককে ইরানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া আর রেজা শাহের আগের ক্ষমতা তাকে ফিরিয়ে দেওয়া। অবশেষে এই গোপন পরিকল্পনা বাস্তবে রূপ নেয় 1953 সালের 19 আগস্ট। তেহরানের রাস্তায় নামে অস্থিরতা আর পশ্চিমাদের টাকায় ভাড়া করা লোকজন, ধর্মীয় আবেগে উস্কে দেওয়া স্লোগান আর সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচার সব মিলিয়ে তৈরি হয় এক কৃত্রিম গণ অভ্যুত্থান। আর এই সাজানো গণ অভ্যুত্থানের মাধ্যমে মোসাদিককে ইরানের ক্ষমতা থেকে উৎখাত করা হয়। আর মোসাদিক ক্ষমতাচ্যুত হওয়ার পর রেজা শাহ অনেকটা পরিমাণ ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে দেন ইরানের মধ্যে, যার কারণে সেই সময় ইরানের সাধারণ মানুষেরা বলেছিল তাকে স্বৈরা শাসক। আর মোসাদেকের মতন সৎ সাহসী নেতাকে যখন ইরানের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয় তখন শুধুমাত্র একটি সাধারণ মানুষের ক্ষমতার পতন ছিল না, ছিল ইরানের সাধারণ মানুষের জন্য একটি নতুন বার্তা। ঠিক যে নেতা দেশের সাধারণ মানুষ এবং দেশের স্বার্থ নিয়ে কাজ করবে ঠিক তারই পরিণত হবে এই মোসাদেকের মতো। ঠিক এই ভয়ে ইরানের রাজনীতিতে আর কখনোই কোনো শক্তিশালী নেতার জন্ম হয়নি। ঠিক এরপর রেজা শাহ ইরানের সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয়ভাবে পশ্চিমাদের পোশাক এবং পশ্চিমাদের কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। নারীরা জিন্স, টি শার্ট ও শর্ট পোশাক পরতে থাকে। এরপর পুরুষেরা স্যুট, টাই, মানে এক কথায় 1953 সালের পর ইরান হয়ে ওঠে ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো। কিন্তু পোশাক বদলে গেলেও ইরানের সাধারণ মানুষের বদলে যায়নি বিশ্বাস, যার কারণে সেই সময় সাধারণ মানুষেরা ভেবেছিল আমাদের ইসলামী পরিচয় আর আমাদের ধর্ম ও সংস্কৃতি রক্ষা করতে হলে এই শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করতে হবে। আর ইরানের সাধারণ মানুষের চোখে রেজা শাহ শুধু একজন মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার মদতপুষ্ট এক শাসক, যিনি কিনা দেশ এবং দেশের মানুষের স্বার্থ না ভেবে পশ্চিমা দেশগুলি এবং পশ্চিমাদের স্বার্থে কাজ করে থাকেন। আর সময়ের সঙ্গে সঙ্গে ইরানের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন দেখা গেলেও সেই উন্নয়নের ছোঁয়া ছিল না ইরানের সাধারণ মানুষের মধ্যে। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য, দুর্নীতি আর রাজ পরিবারের জাকজমক বিলাসিতা, আর তার বিপরীতে ছিল সাধারণ জনগণ খুবই অবহেলিত। তার উপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল ইসলামী নেতাদের উপর রেজা শাহের নির্যাতন। আর ইরানের সাধারণ মানুষ কখনই মেনে নিতে পারেনি ধর্মীয় নেতাদের উপর এই নির্যাতন, যার কারণে ইরানের সাধারণ মানুষের মনে ধীরে ধীরে জন্ম নিতে থাকে প্রতিবাদ। আর আগের মতন ইরানের সাধারণ মানুষ আজ চুপ করে থাকেনি, তারা রাস্তায় নামতে শুরু করে, কখনো আবার বিচ্ছিন্নভাবে, কখনো আবার ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমে। আর ঠিক সেই সময় আন্দোলনকারীদের মধ্যে একটি নাম ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে, সেই নামটি হলো আয়াতুল্লাহ আলী খোমেনি। আর ইসলামী নেতাদের উপর নির্যাতন আর ইরানের সাধারণ মানুষের উপর পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া, ধনী গরিবের বৈষম্য, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, আর সাধারণ মানুষ এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে টার্গেট করে গুম খুন চালানো, এই সব অন্যায়ের বিরুদ্ধে 1963 সালে খোমেনি নামেন তীব্র আন্দোলনে। আর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গ্রাম শহর থেকে শুরু করে পুরো দেশের মধ্যে, আর দেশ জুড়ে শুরু হয়ে যায় গণবিক্ষোভ। আর সেই আন্দোলনকারীদের ঠেকাতে রেজা শাহ নিরীহ আন্দোলনকারীদেরকে হত্যা করে। ঠিক এরপর 4 নভেম্বর 1964 সালে আয়াতুল্লাহ আলী খোমেনিকে গ্রেপ্তার করে রেজা শাহ, আর রাতের অন্ধকারে খোমেনিকে তুরস্কের মধ্যে পাঠিয়ে দেয়। আর ঠিক এদিকে ইরানের মধ্যে আয়াতুল্লাহ আলী খোমেনির শিষ্য আয়াতুল্লাহ আলী খামেনি সেই আন্দোলনকে টিকিয়ে রাখে। এই আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু এতদিন পর্যন্ত ইরানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এত বড় ক্ষমতার অধিকারী হলো? ঠিক সেই সময় ইরানের মধ্যে ইরানের সরকার পতনের সেই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কারণে খামেনিকে বারবার শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল। আর ওদিকে তুরস্কের মধ্যে আয়াতুল্লাহ আলী খোমেনিকে অনেকটা পরিমাণ নির্যাতন করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর তিনি ছাড়া পাওয়ার পর তুরস্ক থেকে ইরাকের মধ্যে চলে এসেছিলেন, এসে ইরাকের মধ্যে ইসলামী বক্তা হিসেবে অনেকটা পরিমাণ জনপ্রিয়তা লাভ করেন। আর ইরাকের মধ্যে সাধারণ মানুষ থেকে হাজার হাজার ছাত্ররা তার ভক্ত হয়ে যায়। আর তিনি ইরাকের মধ্য থেকে ইরানের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন, যার কারণে কিনা রেজা শাহ ইরাকের সরকারের উপর চাপ দেয়। আর খোমেনি ইরাক ছেড়ে ফ্রান্সের মধ্যে চলে যান। আর তিনি ফ্রান্সের মধ্যে চলে গিয়ে বিশ্ববিখ্যাত মিডিয়াগুলোর সামনে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন।
Bismillah ar-Rahman ar-Rahim. In the name of God, the most merciful and gracious. আর তার বলানো কথাগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায়। আর খোমেনির কথাগুলোকে অনুসরণ করে ইরানের সাধারণ জনগণ এবং বিদ্রোহীরা রেজা শাহের বিরুদ্ধে সারা দেশের মধ্যে প্রতিবাদ গড়ে তোলে। আর আস্তে আস্তে সেই আন্দোলন সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। যার কারণে কিনা আন্দোলনমুখী সারা দেশের জনগণকে দেখে 16 জানুয়ারি 1979 সালে রেজা শাহ দেশ থেকে পালিয়ে যান। কিন্তু পালিয়ে যাওয়ার পরও রাজতন্ত্র ইরানের মধ্যে চলতেছিল, যার কারণে কিনা 1 ফেব্রুয়ারি 1979 সালে আয়াতুল্লাহ আলী খোমেনি দেশের মধ্যে চলে আসেন। আর লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টের মধ্যে গিয়েছিল সেই ইসলামী নেতাকে স্বাগতম জানাতে। আর ঠিক সে সময় দেশ ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কিন্তু সে সময়ও সেনাবাহিনী রেজা শাহের কথায় দেশকে পরিচালনা করতেছিলেন, যার কারণে কিনা সে সময় সারা দেশ জুড়ে দাঙ্গা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। আর 10 ফেব্রুয়ারি 1979 সালে সেনাবাহিনীরা বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে যায়। আর 11 ফেব্রুয়ারি 1979 সালে রাজতন্ত্রের বিদায় হয় ইরান থেকে চিরকালের মতো। এরপর ইরানের মধ্যে অস্থায়ী সরকার গঠিত হয় আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মেহেদি বাজারগান। আর 1979 সালে রাজতন্ত্রের বিদায়ের পর ইরানের সামনে আসে এক নতুন প্রশ্নটি হলো দেশটি কোন পথে যাবে, যার কারণে কিনা 30 ও 31 মার্চ 1979 সালে ইরানের সাধারণ জনগণ এক গণভোটের মধ্যে অংশগ্রহণ করে। প্রশ্ন ছিল একটাই, ইরান কি ইসলামী প্রজাতন্ত্র হবে, হ্যাঁ কি না? আর 1 এপ্রিল 1979 সালে ঐতিহাসিক সেই গণভোটের ফলাফল প্রকাশ করা হয়। আর সেই ভোটের মধ্যে প্রায় 98% মানুষ হ্যাঁ বলে ভোট দিয়েছিলেন। আর এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামী শাসনতন্ত্র ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে রূপ নেয়। আর 4 ডিসেম্বর 1979 সালে ইসলামী শাসনতন্ত্র আনুষ্ঠানিকভাবে ইরানের মধ্যে চালু হয়। আর ইরান দেশ চলতে থাকে ইসলামী শরিয়া মতে, যেমন অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে ইসলামী শরিয়া মতে, নারীদের হিজাব বাধ্যতামূলক। আর যদি কোনো নারী কিংবা যে কোনো মানুষই যদি সেই আইনকে পরোয়া না করে এবং আইনকে অবমাননা করে, তাহলে সেই মানুষকে কিংবা সেই ব্যক্তিকে ইসলামী শরিয়া মতে শাস্তি দেওয়া হবে। মদ্যপান, ব্যভিচার, অশ্লীলতা, সমকামিতা এবং কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করা সবকিছুই বন্ধ করে দেয় ইসলামী শাসনতন্ত্র ইরানের মধ্যে। আর ইরানের মধ্যে ইসলামী বিপ্লবের পর শুধুমাত্র ইরানের মধ্যে শাসন ব্যবস্থা বদলে যায়নি, বদলে গিয়েছে সাধারণ মানুষের জীবনযাপন, বিশ্বাস ও সংস্কৃতি আর নাগরিক অধিকার। আর এই বিপ্লবের পর ইরান ছিল পশ্চিমাদের প্রভাবের কেন্দ্রবিন্দু। তবে ইসলামী বিপ্লব সবকিছুই বদলে দিয়েছে। আর খোমেনির হাতে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে দেশের তেল, শিল্প এবং ব্যাংক আর মিডিয়া সহ বড় বড় কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করেন। আর আমেরিকা ও পশ্চিমার কোম্পানিগুলোকে জব্দ ও রাষ্ট্রীয়করণ করেন। আর ইরান থেকে সকল পশ্চিমা কোম্পানিগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। আর এভাবে ইরানের মধ্যে ইসলামী শক্তি আসার পর পশ্চিমা শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায় ইরানের মাটি থেকে। আর যখন আমেরিকার দেশগুলো দেখতেছিল তাদের প্রভাব আর ইরানের মধ্যে খাটতেছে না, ঠিক তখনই তারা কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেন। তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন, এমনকি অর্থ এবং প্রযুক্তি খাতেও নিষেধাজ্ঞা আরোপ করেন। আর এভাবেই ইরানকে দাবিয়ে রাখার বারবার চেষ্টা করেন পশ্চিমা দেশগুলি। ঠিক এরপর 1980 সালে ইরান এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। ইসলামী বিপ্লব বিজয় হয়েছে, সংবিধান কার্যকর হয়েছে, কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, জনগণ কি সত্যি ইসলামী আইনকে পছন্দ করেছিল? আসলে সেই সময় ইরানের সাধারণ জনগণ রেজা শাহের দমননীতি, দুর্নীতি ও পশ্চিমা শক্তির আধিপত্য থেকে মুক্তি চেয়েছিলেন। আর ন্যায় বিচার আর পশ্চিমা শক্তির প্রভাব মুক্ত রাষ্ট্র ও ধর্মীয় স্বাধীনতা ইরানের মধ্যে প্রতিষ্ঠিত করার কারণে ইসলামী শাসনতন্ত্রকে তারা স্বাগতম জানিয়েছিলেন। ঠিক এরপর আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্ব এবং ইসলামী বিপ্লব শুধুমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মধ্যপ্রাচ্যের সব ইসলাম প্রধান দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই ইসলামী বিপ্লবকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা, ইউরোপ, এমনকি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত সব দেশগুলো মিলে ইরাককে অর্থ, অস্ত্র এবং গোয়েন্দা সহযোগিতা করে। আর 22 সেপ্টেম্বর 1980 সালে ইরাক হঠাৎ স্থল এবং বিমান হামলা চালায় ইরানের মধ্যে।
আর ইরানের এই নতুন ইসলামী বিপ্লবের কাছে কঠিন একটি বাধা এসে যায়। আর এই যুদ্ধ প্রায় 8টা বছর চলার পর 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুইটি দেশের পক্ষ থেকেই যুদ্ধ বন্ধ করা হয়। আর অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা পরিমাণ ভেঙে পড়ে ইরান। আর এই যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হয়ে যায়। আর সেই অধ্যায়টি হচ্ছে আশেপাশের সব দেশগুলো ইসলাম ধর্মাবলম্বী প্রধান দেশ হলেও সেই দেশগুলো সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদেরকে পশ্চিমা শক্তিরা কাঠপুতুলের মতন ব্যবহার করে। যে বিষয়টা আজকের দিনে এসে আপনারা বুঝতে পারতেছেন। ফিলিস্তিন এবং গাজার নিরীহ মানুষদেরকে মারতেছে ইসরায়েল এবং আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি মিলে। কিন্তু তারপরেও মধ্যপ্রাচ্যের সব ইসলাম প্রধান দেশগুলো আজকে চুপ হয়ে বসে আছে। ইহুদিরা কিভাবে ইসরায়েলকে দখল করেছে এই তথ্যের ভিত্তিতে আমি একটি ভিডিও তৈরি করেছি। ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এমনকি ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। তাহলে ফিরে আসি মূল কথায়। এই যুদ্ধের পর ইরান ভেবেছিল নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে নিজেকে অনেকটা পরিমাণ শক্তিশালী হতে হবে, আর নিজেকে এতটা পরিমাণ শক্তিশালী হতে হবে যাতে শত্রুরাও দেখে আমাদেরকে ভয় পায়। ঠিক এরপর 4 জুন 1989 সালে ইরানের সেই ইসলাম বিপ্লবী নেতা খোমেনি মারা যান। ঠিক তার পরের দিন 4 জুন 1989 সালে ইরানের সর্বোচ্চ ক্ষমতার নেতৃত্বে আসেন খামেনি। আর তিনি কিন্তু 1 মার্চ 2026 সাল পর্যন্ত ইরানকে নিয়ন্ত্রণ করেছিলেন। আর খামেনির কাছে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে ইরানের মধ্যে ইরানকে শক্তিশালী দেশ করার নতুন এক অধ্যায় শুরু হয়। আর বাইরের দেশের উপর নির্ভরশীল না হয় স্বনির্ভর সামরিক শক্তি বৃদ্ধি করা, দেশের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া আর দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশলের দিকে নজর দেন খামেনি। আর IRGC নামে একটি প্রতিরক্ষা শক্তিশালী বাহিনী তৈরি করেন, যে বাহিনী কিনা দেশের সুরক্ষা এবং বিদেশের প্রভাব থেকে দেশকে সব সময় রক্ষা করে থাকে। হয়তোবা পশ্চিমা শক্তির কারণে ইরান অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেনি, কিন্তু ঠিক কখনো কিন্তু ইরান পশ্চিমাদের কাছে মাথা নত করেনি। আর খামেনির কাছে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই চীন, রাশিয়া, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেন আর ইরানকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আর ঠিক খামেনির কারণেই কিন্তু আজকের দিনে এসে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী দেশ হয়ে উঠেছে ইরান। আর সময়ের সঙ্গে সঙ্গে খামেনি ইরানের মধ্যে নারীদের পোশাক, এমনকি রাস্তাঘাটে নারী পুরুষের চলাফেরা এবং পশ্চিমা কালচারের বিরুদ্ধে আইনগত যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই আইনকে আরো কঠোর করেন। আর এদিকে পশ্চিমা দেশগুলি দেখতেছে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হয়ে উঠতেছে। ঠিক তখনই তারা যে কোনো উপায়ে ইরানের অর্থনৈতিক ব্যবস্থাকে দাবিয়ে রাখার জন্য বারবার নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। আর সময়ের সাথে সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মিলে ইরানের মধ্যে আন্দোলনের নামে অনেকটা পরিমাণ উত্তপ্ত করার চেষ্টা করতে থাকে। এরপর ইরান নিজেদেরকে স্বনির্ভর করার জন্য শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালায়, বিদ্যুৎ, চিকিৎসা, এমনকি অত্যাধুনিক অস্ত্র তৈরি করার জন্য। কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মিলে সেই প্রজেক্টকে নষ্ট করার জন্য বারবার মরিয়া হয়ে পড়ে। এমনকি সেই প্রজেক্টে কাজ করা বিজ্ঞানীদেরকেও অনেকবার মেরে ফেলেছে তারা। আর পশ্চিমা দেশগুলো একযোগে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানকে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর বন্ধ হয়ে যায় ডলার ও ইউরো লেনদেন। আর বিদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে ইরানের রাখা কয়েক বিলিয়ন ডলার ফ্রিজ করে দেওয়া হয়। আর পাশাপাশি কোনো দেশ জন্য ইরানের কাছ থেকে তেল কিনতে পারে না সে নিষেধাজ্ঞা জারি করে, যার কারণে কিনা ইরানের মধ্যে নতুন এক অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে যায়। রাষ্ট্রের আয় পুরোপুরি একদম কমে যায়, দেশের বাইরে থেকে আমদানি রপ্তানিতে ব্যয় বেড়ে যায়, দেশের শিল্প উৎপাদন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর বিশ্বব্যাংক IMF বন্ধ করে দেয় ঋণ দেওয়া, আর বিদেশি বিনিয়োগ পুরোপুরি ভাবে ইরানের মধ্যে বন্ধ হয়ে যায়। মানে এক কথায় পশ্চিমা দেশগুলো ইরানকে একক করে রাখে সারা বিশ্ব থেকে। আর সেই নিষেধাজ্ঞা শুধুমাত্র কাগজে কলমে লেখা ছিল রাষ্ট্রের ওপর, কিন্তু সেই বোঝা বইতে হচ্ছে সাধারণ জনগণকে। আর যতই সময় যাচ্ছে ঠিক ততই দেশের সাধারণ জনগণ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তেছে, যার কারণে কিনা সাধারণ জনগণ বারবার প্রতিবাদ গড়ে তোলে ইরানের মধ্যে। আর সেই প্রতিবাদ ঠেকানোর জন্য খামেনির বাহিনী নৃশংসভাবে সেই আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আর সময়ের সঙ্গে সঙ্গে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত না হয়ে অবনতির দিকে যাওয়ার কারণে খামেনির শাসন ব্যবস্থাকে ইরানের সাধারণ জনগণ অভিশাপের মতন ভাবতে শুরু করে দেয়। তাহলে আপনাদেরকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার কথা বলতে হয়। ইরান দেশটি কাগজে কলমে একটি ধর্মীয় প্রজাতন্ত্র একটি দেশ, কিন্তু ইরানের সাধারণ জনগণ ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে পারে। তাই বলে দেশের সাধারণ জনগণ দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি পরিবর্তন করতে পারবে না, এমনকি তারা দেশের ইসলামী শাসন ব্যবস্থাকেও পরিবর্তন
করতে পারবে না। আর এখনকার সময় ইরানের সাধারণ মানুষ আজকের দিনে এসে কি জন্য আন্দোলনে নেমেছে জানেন? খাদ্যদ্রব্যের দাম গত বছরের তুলনায় 72% বেড়ে গিয়েছে, আর বার্ষিক মূল্যস্ফীতি প্রায় 50%। মানে এক কথায় জীবন চলাচল ব্যবস্থা একদম ইরানের সাধারণ মানুষের থেমে গিয়েছে। আর এমনিতেই 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ, যাতে কিনা ইরানের কয়েকটি শহরের অবকাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 2025 সালের সেপ্টেম্বর মাসে পারমাণবিক কর্মসূচির কথা বলে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির নতুন করে নিষেধাজ্ঞা। আর ডিসেম্বরে ইরানের মধ্যে নতুন সরকার এসে দেশে জ্বালানির মধ্যে ভর্তুকি পদ্ধতি চালু করে, যাতে কিনা ইরানের মধ্যে জ্বালানির দাম পুরোপুরি বেড়ে যায়। এমনিতেই কয়েক বছর থেকে বাইরের দেশ থেকে অনেক নিষেধাজ্ঞা, তার সঙ্গে সঙ্গে দেশের জনগণের উপর নিরাপত্তা বাহিনীর খারাপ আচরণ, আবার কয়েক বছর থেকে প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন, যার কারণে কিনা ইরানের মধ্যে বৃষ্টিপাত একদম কমে গিয়েছে। আর আগের তুলনায় ইরানের মধ্যে অনেকটা পরিমাণ খাদ্যদ্রব্য উৎপাদন কমে গিয়েছে। মানে ইরানের সাধারণ মানুষ এখন কোন দিকে যাবে? একপাশে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, আর অন্য সাইডে দেশের মধ্যে খাদ্যদ্রব্য উৎপাদন পুরোপুরি কমে গিয়েছে। এমনকি ইরানের টাকার মান কমে যাওয়ার কারণে মার্কেটের মধ্যে বস্তাভর্তি টাকা নিয়ে গিয়েও প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা খাবার কিনতে পারতেছে না সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ইরানের সরকার একটি ভালো সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি হলো সবকিছুর দাম একদম সিলেক্ট করে দেওয়া। কিন্তু এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনই হয় না, বরং দেশের সাধারণ ব্যবসায়িকদের অনেকটা পরিমাণ লস হতে থাকে। কেননা দেশের মধ্যে সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকলেও বাইরের দেশ থেকে কোনো কিছু আনতে হলে অনেক দাম দিয়ে তাদেরকে আনতে হচ্ছে, কারণ ইরানের টাকার মান ডলারের কাছে অনেকটা পরিমাণ কমে গিয়েছে। আর বাইরের দেশ থেকে কোনো কিছু নিতে হলে ডলার দিয়েই নিতে হয়, যার কারণে সবকিছুর দাম একদম বৃদ্ধি হয়ে গিয়েছে। ঠিক এই কারণগুলো নিয়ে 28 ডিসেম্বর 2025 সালে ইরানের তেহরান গ্ল্যান্ড বাজারের সাধারণ ব্যবসায়িকেরা নিজেদের দোকানের মধ্যে তালা দিয়ে রাস্তার মধ্যে নামে। আর ঠিক সেই সময় সেই ব্যবসায়িকদের দাবি ছিল ডলারের কাছে ইরানের মুদ্রা দ্রুত পতন, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো। কিন্তু ব্যবসায়িকদের এই ছোট্ট একটি আন্দোলন সারা দেশের মধ্যে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও রাস্তার মধ্যে নেমে আসে, আর সবাই আন্দোলনের মধ্যে যোগদান করে। আর এই শান্তিপ্রিয় আন্দোলনকে দমিয়ে রাখার জন্য ইরানের নিয়ন্ত্রণ বাহিনী সেই আন্দোলনকারীদের উপর অন্যায় অবিচার করতে থাকে, যার কারণে কিনা সেই আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরে যায়। আর আন্দোলনকারীরা ইরানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি খামেনির মৃত্যুদণ্ড চায়। এমনকি তারা ইরানের সেই ইসলামী শাসনতন্ত্রের পতনও চায়। আর নারীরা সেই আন্দোলনে নিজেদের পর্দা খুলে ছুঁড়ে ফেলতেছে। আর নারীরা নিজেদের বিড়ির আগুন দিয়ে ইরানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি খামেনির ফটোকে পুড়িয়ে দিতেছে। আর ইরানের নিরাপত্তা বাহিনী আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সারা দেশের মধ্যে নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেয়। আর সরাসরি নিরাপত্তা বাহিনীরা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। আর কয়েক হাজারের থেকেও বেশি আন্দোলনকারীদেরকে গুম এবং গ্রেপ্তার করা হয়। আর অনেক সূত্রের মতে জানা যায় যে এই আন্দোলনে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা 10 থেকে 12,000-এর থেকেও বেশি হতে পারে। এরপর ইরানের নিয়ন্ত্রণ বাহিনী, আমেরিকা, ইসরায়েল এমনকি পশ্চিমা দেশগুলো সাজানো সেই ব্যবসায়িকদের আন্দোলনকে দমিয়ে রাখতে সফল হয়ে যায়, যার কারণে কিনা আমেরিকার প্রেসিডেন্ট ব্যবসায়িকদের আন্দোলনের মধ্যে যেসব ছাত্রছাত্রীরা না বুঝে সেই আন্দোলনকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, সেই ছাত্রছাত্রীদের পক্ষে সরাসরি ইরানের সেই ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থার বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে এই বিরোধিতা করার মূল কারণ কি জানেন? ইরানের যেসব কম বয়সী ছাত্রছাত্রীরা আছে সেই সব ছাত্রছাত্রীরা তো ভালো করে জানেই না এই আন্দোলনের পিছনে আমেরিকা এবং ইসরায়েলের বড় হাত রয়েছে। এরপর 28 ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর আক্রমণ চালায়। ইরানের সামরিক ঘাঁটি, গোয়েন্দা প্রতিরক্ষা কার্যালয়, নৌবাহিনীর কার্যালয় এমনকি বালিকা বিদ্যালয়ের উপরও আক্রমণ চালায় আমেরিকা এবং ইসরায়েল। তার সঙ্গে সঙ্গে ইরান যে শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালায় সেই জায়গাতেও আক্রমণ চালায় আমেরিকা এবং ইসরায়েল। আর আমেরিকা এবং ইসরায়েলের সেই যৌথ হামলায় ইরানের সেই প্রাইমারি স্কুলের মধ্যে 150 জন নিরীহ শিশু
মারা যায়, আর পুরো ইরান জুড়ে 200-র অধিক নিরীহ মানুষ মারা যায়। আর আমেরিকা এবং ইসরায়েলের সেই যৌথ হামলার বিপরীতে ইরান, ইসরায়েল, সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, ইরাক সহ বেশ কয়েকটি দেশে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে আক্রমণ চালায় ইরান। দুই দেশের এই চলমান যুদ্ধ চলতে থাকা অবস্থায় আন্তর্জাতিক কিছু গণমাধ্যম দাবি করেন যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ইসলামী নেতা খামেনির মৃত্যু হয়ে যায়। ঠিক এর কিছুক্ষণ পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোমেনির মৃত্যু নিশ্চিত করেন। তবে ইরানের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি খামেনির মৃত্যু নিয়েও একটু আশঙ্কা রয়েছে, কেননা কোথায় কিভাবে খামেনিকে হত্যা করা হয়েছে এখনো সেই তথ্য পাওয়া যায়নি, আর খামেনির মৃতদেহ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার সঙ্গে সঙ্গে এই হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য মারা যায়। আর খামেনির মৃত্যুর সত্যতা খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای যার কারণে কিনা পুরো ইরান দেশ জুড়ে শুরু হয়ে যায় শোক বার্তা, আর রাষ্ট্রীয়ভাবে ইরানের মধ্যে 40 দিনের শোক ঘোষণা করে দেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে ইরানের মধ্যে সরকারিভাবে 7 দিনের ছুটি ঘোষণা করে দেওয়া হয়। আর খোমেনির মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পরেও ইরান কিন্তু দমিয়ে থাকেনি, কেননা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে থাকে ইরান। আর ইসরায়েল, আমেরিকা যৌথভাবে ইরানের মধ্যে আক্রমণ করার মূল কারণ কি জানেন? 13 জুন 2025 সালে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের মধ্যে আক্রমণ করেছিল। সেই আক্রমণে তাদের মূল টার্গেট কি ছিল জানেন? ইরানের পারমাণবিক কর্মসূচির সকল জিনিসগুলোকে ধ্বংস করা। কিন্তু ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সেই যৌথ হামলার আগেই খুবই দক্ষতার সঙ্গে পারমাণবিক কর্মসূচির সকল জিনিসপাতি অন্য স্থানের মধ্যে স্থানান্তরিত করে দেয়, যার কারণে কিনা ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো ক্ষতি করতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল। আর ঠিক এই আক্রমণের পর আমেরিকা ইসরায়েল যখন বুঝতে পারে তাদের আক্রমণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো ক্ষতি হয়নি, ঠিক তখনই তারা অনেকভাবে ইরানকে থ্রেট দিতে থাকে পারমাণবিক কর্মসূচি না চালার জন্য। Nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. কিন্তু ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি চলতে না দেওয়ার মূল কারণ কি জানেন? ইরান যদি মধ্যপ্রাচ্যের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সবথেকে ক্ষমতাশীল দেশ হয়ে উঠবে ইরান। আর ঠিক তখন ইসরায়েল কিন্তু ইরানের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, আর আমেরিকাও ইরান কিংবা মধ্যপ্রাচ্যের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না। যার কারণে কিনা ইরান শত বাধা এমনকি হুমকির পরেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার কথা ভেবে খুবই দক্ষ এবং গোপনীয়তার সঙ্গে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছে। আর আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলি যখন দেখতেছে ইরানকে পারমাণবিক শক্তিশালী দেশ হওয়া থেকে যখন দূরে সরে নিয়ে আসা যাচ্ছে না, ঠিক তখনই তারা ইরানের মধ্যে চলমান ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আর এই ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থার মূল নেতা হচ্ছে খামেনি। আর তারা ভাবেন খামেনিকে হত্যা করতে পারলেই ইরানের মধ্যে ইসলামী শাসনতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তখনই আমাদের হাতে চলে আসবে ইরানের ক্ষমতা, আর ইরানের তেল থেকে শুরু করে ইরানের যত সম্পদ আছে সবকিছু নিয়ন্ত্রণ চলে আসবে আমাদের হাতে, যার জন্য কিনা এই হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে। আর ইরানের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের মধ্যে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠিত করা হয়েছে, আর তারা দেশ পরিচালনা করবে যতক্ষণ পর্যন্ত না ইরানের সর্বোচ্চ নেতাকে সিলেক্ট করা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তবে ইরানের সেই সর্বোচ্চ নেতা সিলেক্ট করার পেছনেও একটি বিশাল জটিল প্রক্রিয়া রয়েছে, আর সেই জটিল প্রক্রিয়া হচ্ছে ইরানের সংবিধান অনুযায়ী 88 জন সদস্য বিশিষ্ট সিনিয়র শিয়া ধর্মগুরুদের নিয়ে একটি পরিষদ গঠিত করা হয়। আর সেই বিখ্যাত শিয়া ধর্মের গুরুরাই সিলেক্ট করে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে হবে। তবে আগে সম্ভাব্য নেতা হিসেবে যাদের বিষয়ে আলোচনা করা হয়েছিল তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে, যার কারণে কিনা তাদের মধ্যে শুধুমাত্র খামেনির পুত্র মোস্তফা খামেনি এখন পর্যন্ত বেঁচে আছে। আর ধারণা করা যাচ্ছে এরপর ইরানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হতে যাচ্ছে খামেনির পুত্র মোস্তফা খামেনি। তবে ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধ যদি দীর্ঘ সময় পর্যন্ত হয়ে থাকে আর ইরান যদি কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালী মানে পৃথিবী
পৃথিবীর 20% তেলবাহী জাহাজগুলো যে জায়গা দিয়ে চলাচল করে থাকে সেই জায়গা যদি ইরান খুলে না দিয়ে থাকে তাহলে বিশ্ববাজারে এমনকি বাংলাদেশের মধ্যেও তেলের দাম বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে অনেক বড় প্রভাব পড়বে বিশ্ব রাজনীতির মধ্যে। তবে এই যুদ্ধ শেষ হওয়ার পরেও ইরানের মধ্যে ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে কি পারবে না এ নিয়েও চলতেছে বিশ্ব রাজনীতিতে চুলচেরা বিশ্লেষণ। তবে ইরানের এই সংকটতম পরিস্থিতিতে ইরানের মধ্যে ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে কি পারবে না, নাকি এই যুদ্ধের মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন।